দর্শক, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই খারাপ অবস্থায় চলে গেছে, এটা নতুন করে বলার কিছু নেই। মোস্তাফিজকে কেন্দ্র করে নতুন যে সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যা আইসিসিতে গেছে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারের আদেশে আইসিসিতে অ্যাপ্লিকেশন করা হয়েছে যে বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না, তাদের খেলাগুলো যেন শ্রীলঙ্কায় হয়। এই আবেদন এবং এই আবেদনের আগে সরকারের উপদেষ্টাদের প্রকাশ্য বক্তব্য যে সরকারের পক্ষ থেকে ক্রিকেট বোর্ডকে বলে দেওয়া হয়েছে যেন এটা বলা হয়। এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি এবং আমাদের তথ্য উপদেষ্টাকে যখন সরাসরি বলতে শুনছি যে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার আইনি দিকগুলো ভেবে দেখা হচ্ছে, এটা সম্প্রচার বন্ধ করে দেওয়া যায় কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তার মানে হচ্ছে যে আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেওয়ার সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে ভারতের ব্যাপারে আমরা এক ধরনের অবস্থান নিচ্ছি, ভারত আর এক ধরনের অবস্থান নিচ্ছে, তার অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা আবার পাল্টা অবস্থান নিচ্ছি। কোনোভাবেই দুই পক্ষের কারো মাঝেই কোনো ধরনের কোনো সহনশীলতা আমরা দেখছি না। যখন আমাদের উপদেষ্টা বলছেন যে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও আইপিএল যখন হবে তখন এই সরকার ক্ষমতায় থাকবে না, তারপরেও সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানাচ্ছে, ঠিক তখন আরেকজন উপদেষ্টা, খাদ্য উপদেষ্টা, তিনি বলছেন ভারত থেকে খাদ্য আমদানিতে কোনো সমস্যা নেই, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার ধরা হবে না কিংবা রাজনৈতিক ব্যাপার হিসেবে এটা বিবেচিত হবে না। তো ভারতের আইপিএলের সম্প্রচার যদি আমি বন্ধ করে দিই, তাহলে ভারত থেকে খাদ্য আমদানিটা কেন আমি বন্ধ করব না? খাদ্য আমদানি কেন আমি করব? খাদ্য আমদানি আমি অন্য দেশ থেকে করব। খাদ্য আমদানির জন্য আমি ভারতের উপরে কেন নির্ভরশীল হব? কেন আমাকে চাল আনতে হবে টনের পর টন, হাজার হাজার মেট্রিক টন চাল কেন আনতে হবে? এই সর্বশেষ যাত্রাতেও 50,000 মেট্রিক টন চাল আসার কথা, পেঁয়াজ আসছে, মসুরের ডাল আসার কথা, মসুরের ডাল মানে চাল তো রেগুলার আসছে। এই ব্যাপারগুলো খাদ্য উপদেষ্টা কি বোঝাতে চাইলেন? এটাতে রাজনৈতিক সমস্যা নেই কেন? কেন আইপিএল বন্ধ হবে কিন্তু খাদ্য আমদানি বন্ধ হবে না? নাকি খাদ্য আমদানি বন্ধ করলে আমাদের লস বলেই ওটা আমরা বন্ধ করতে চাই না, আইপিএল বন্ধ করলে আমাদের এক ধরনের ক্ষমতা প্রদর্শন করা হয়, সেই কারণে ওই উদ্যোগটা আমরা নিতে চাই? ব্যাপারটা কি সেটা? ভারত ব্যাপারে সরকার কি একমুখী নীতিতে আছে নাকি দ্বিমুখী নীতিতে আছে? ভারত ব্যাপারে সরকারের পদক্ষেপগুলো কি সঠিক হচ্ছে নাকি পদক্ষেপগুলো অন্যরকম হলে ভালো হতো? এই আলোচনা চতুর্দিকে হচ্ছে। চলুন একটু জেনে দেখি খাদ্য উপদেষ্টা কি বললেন ভারত থেকে খাদ্য আমদানির পরিপ্রেক্ষিতে। তার বক্তব্য নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব যে খাদ্য আমদানিতে ভারতের উপরে আমরা নির্ভরশীল হয়ে পড়েছি কিনা। যদি নির্ভরশীল হয়েই পড়ি, তাহলে আমাদের বিভিন্ন ধরনের পদক্ষেপে আরেকটু সতর্ক হওয়া উচিত কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের সঙ্গে টানাপোড়েন, এর মাঝে খাদ্য আমদানি চলা এবং এই খাদ্য আমদানি চলার প্রেক্ষাপটে এসে আমাদের যিনি খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ছিলেন তিনি সচিব হিসেবে কাজ করেছেন আওয়ামী লীগের সরকারের সময়ই, প্রভাবশালী সচিব হিসেবে কাজ করেছেন। আওয়ামী লীগের সময়ে প্রভাবশালী সচিব হিসেবে কাজ করার পরেও বর্তমান সরকারে তিনি উপদেষ্টা পরিষদে এসেছেন, এটা একটা বড় ব্যাপার। তিনি বলছেন কি, বিডি নিউজ 24 এটা নিয়ে একটা নিউজ করেছে। বিডি নিউজ 24 বলছে ভারতের সঙ্গে টানাপোড়েন, খাদ্য আমদানিতে রাজনীতি আসবে না, আশা উপদেষ্টার। খাদ্য আমদানিতে রাজনীতি আসবে না সেটা তিনি বলছেন। যদি খাদ্য আমদানিতে রাজনীতি না আসে, খেলায় রাজনীতি কেন? খেলায় ভারতই বা রাজনীতি দেখছে কেন? আমরাই বা রাজনীতি দেখছি কেন? খাদ্য আমদানিতে যদি রাজনীতি না থাকে, তাহলে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, সেই রাজনৈতিক সংকটগুলো জিইয়ে রাখা হচ্ছে কেন? কেন আমাদের ভারত বিরোধী একটা অবস্থানকে রাজনৈতিক বিভিন্ন স্টেক হোল্ডার ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে, সেটা ঠিক আছে। সরকারের একটা বিবৃতিও আমরা পররাষ্ট্র
উপদেষ্টার বিবৃতিও দেখেছিলাম যে ওগুলো রাজনৈতিক নেতাদের বক্তব্য, এগুলো সরকারের বক্তব্য না। কিন্তু সরকারের উপদেষ্টা গতকালকে মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার পরে সরকারের 3 জন উপদেষ্টার যে বক্তব্য, ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টা একই জন, যেহেতু তিনি মানে সংস্কৃতি উপদেষ্টা, তিনি আজকে তথ্য উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা, তিনি এই 3 উপদেষ্টার যে বক্তব্য সেগুলো তো সরকারেরই বক্তব্য। তো সেই উপদেষ্টা যেমন মানে আসিফ নজরুল বলছেন গোলামির দেশ, মানে গোলামির দিন শেষ। তো গোলামির দিন শেষ বলতে আদতে তিনি কি বার্তা দিতে চাইলেন? এতকাল কি আমরা ভারতের গোলামি করেছি? ভারতের আমরা দাস ছিলাম? মানে এটা প্রতিষ্ঠিত করতে চান? কোন প্রেক্ষাপটে আমরা ভারতের দাস ছিলাম? ভারতের দাস কিংবা দাসী হয়ে আমরা কি কাজ করেছি? হ্যাঁ, আমরা বলতে পারি যে আওয়ামী লীগ সরকার মানে তাদের রাজনৈতিক সম্পর্ক একটু বেশি মাখামাখির পর্যায়ে নিয়ে গিয়েছিল, ভারতের সঙ্গে মাখামাখির সম্পর্কের পর্যায়ে গিয়েছিল। সেই মাখামাখির সম্পর্কের কারণে আজকে হয়তো তিনি ভারতে আশ্রয় পেয়েছেন, নিরাপদ আশ্রয় পেয়েছেন। ভারতের নিরাপদ আশ্রয় পাওয়ার প্রেক্ষাপটে আমরা আবার আওয়ামী লীগকে ভারতের একমাত্র মিত্রশক্তি হিসেবে দেখছি। আওয়ামী লীগকে যখন একমাত্র মিত্রশক্তি হিসেবে দেখছি, তখন এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তার বেগম খালেদা জিয়ার জানাজাতে আসা আমাদেরকে কি সিগন্যাল দেয়? ভারত কি আওয়ামী লীগের সঙ্গেই শুধু বন্ধুত্ব করতে চাই? এটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে বেগম খালেদা জিয়ার জানাজায় এস জয়শঙ্করের বিমান বাহিনী, সামরিক বাহিনীর বিমান নিয়ে উড়ে আসা, বিশেষ বিমানে 4 ঘন্টার জন্য বাংলাদেশ সফর করা, এটাকে আপনি কিভাবে বলবেন? এটাকে কি এভাবে বলবেন যে ভারত এবার বিএনপির সঙ্গে আঁতাত করতে চাই, বিএনপি এবার ভারতের দাস হিসেবে কাজ করবে, বাংলাদেশকে ভারতের দাস হিসেবে গড়ে তুলবে কিংবা কাজ করবে, এই ব্যাপারটা বলতে চান? যখন জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে মিটিং করলেন, নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করলেন, তখন কি আপনি এবার বিএনপিকে দোষারোপ করবেন? নাকি বাস্তবতা এটাই যে প্রতিবেশী ভারত এবং আমাদের চতুর্পাশে প্রায় জড়িয়ে আছে যে ভারত এবং শক্তিধর একটা দেশ, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখাটাই বুদ্ধিমানের কাজ? হ্যাঁ, কখনো কখনো আওয়ামী লীগ অতি উৎসাহী হয়েছে, অতিরিক্ত কিছু করেছে, কিন্তু অতিরিক্ত কিছু করতে গিয়ে দেশবিরোধী কি করেছে সেগুলো ফাইন্ড আউট করেন, সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো বাদ দিয়ে দেন, সেগুলো বাতিল করে দেন। এখন পর্যন্ত গত 16-17 মাসে আওয়ামী লীগ দেশবিরোধী ভারতের সঙ্গে কি চুক্তি করেছে সেগুলো ফাইন্ড আউট হয়নি, সেগুলো জনসম্মুখে আসেনি। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট দিলেন যে ভারতে আওয়ামী লীগের করা 10টি চুক্তি বাতিল, আরও অনেকগুলো চুক্তি বাতিল করার প্রক্রিয়ায় আছে সরকার। সেই চুক্তিগুলোর নাম দিয়ে ফেসবুকে পোস্ট করলেন, একটা ফটোকার্ড বানিয়ে পোস্ট করলেন। পরবর্তীতে পররাষ্ট্র উপদেষ্টা বললেন কি এ ধরনের কোনো চুক্তিই নাই ভারতের সাথে। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা কি এটা প্রতিষ্ঠিত হলো যে আওয়ামী লীগ অনেক চুক্তি করে গেছে, যে চুক্তিগুলো দেশবিরোধী, কিন্তু দেশবিরোধী চুক্তি হওয়া সত্ত্বেও বর্তমান সরকার দেশবিরোধী চুক্তির পক্ষে কাজ করছে এবং বর্তমান সরকার এখন পর্যন্ত একটা চুক্তি বাতিল করতে পারছে না? আমার মনে হয় যে দেশবিরোধী যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো বাতিল করে দেওয়া উচিত। বাতিল করে দিয়ে একটা উদাহরণ তৈরি করা দরকার যে আমরা এই ধরনের চুক্তি চাই না। কিন্তু আদানির বিদ্যুৎ ঠিকই আসছে, ভারত থেকে চাল ঠিকই আসছে, ডাল ঠিকই আসছে, পেঁয়াজ ঠিকই আসছে, কিন্তু আমরা ভারতের দূতাবাস অভিমুখে আন্দোলন করছি। ভারতের দূতাবাসে ওসমান হাদি মৃত্যুর রাতে চট্টগ্রামে সহকারী হাই কমিশনের অফিসে পাথর ছুঁড়ে মারছি, ইটপাটকেল মারছি। তো তার প্রতিবাদে যদি ভারতে বাংলাদেশের দূতাবাসে সামনে মিছিল হয়, আন্দোলন হয়, সেটাকে কি ভারতের জনগণকে আপনি প্রথমে দোষারোপ করবেন, নাকি আমার দেশে যেটা হলো প্রথমে সেটাকে আপনি দোষারোপ করবেন? সেই প্রশ্নটা তো আসে, কারণ দুই দেশের জনগণের মধ্যেই তো উগ্র সাম্প্রদায়িক জনগণ রয়েছে। আমাদের দেশেও যেমন উগ্র সাম্প্রদায়িক জনগণ রয়েছে, ভারতেও হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠী দেশের দুই গোষ্ঠীকে সরকার যখন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখনই এই ঘটনাগুলো ঘটে। ভারতীয় সরকার মৌলবাদী একটা সরকার, বিজেপি সরকার, তারা ক্ষমতায় আছে, তারা এই ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে রুখতে পারবে না।
এটা বাস্তবতা, তারা রুখতে পারবে না। কিন্তু বাংলাদেশে তো কোনো মৌলবাদী সংগঠন বাংলাদেশের সরকারে নেই। তো বাংলাদেশে যদি এই উগ্রতা এই সরকার রুখতে না পারে, তাহলে কি আমরা বাংলাদেশে বর্তমান সরকারকে মৌলবাদী সরকার হিসেবে আখ্যা দেব? প্রশ্নই আসে না। আমার মনে হয় যে প্রফেসর ইউনূস, যিনি একজন খুবই মডারেট একজন মানুষ, আধুনিক একজন মানুষ, প্রগতিশীল একজন মানুষ, তার মতো প্রগতিশীল মানুষ বাংলাদেশে 100 জন খুঁজে পাওয়াটা খুব মুশকিল হবে। তো তার নেতৃত্বে যে সরকার, সেই সরকারকে তো আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই সাম্প্রদায়িক দোষে দুষ্ট করতে পারি না, কোনোভাবেই না। কিন্তু হয়তোবা সরকারের মধ্যে কোনো ঘাপটি মেরে থাকা কোনো গোষ্ঠী প্রফেসর ইউনূসের অজান্তেই কোনো গোষ্ঠীকে ইন্ধন দিচ্ছেন, ইন্ধন দিয়ে খেপিয়ে তুলে একটা কিছু করতে চাচ্ছেন। কিন্তু সরকার কিন্তু সেগুলো ঠিকই ঠেকাচ্ছে। ভারতীয় হাইকমিশন বিরোধী যে আন্দোলনটা হলো, সেটা রামপুরা ব্রিজে শুরু হয়ে বাড্ডাতেই কিন্তু ঠেকিয়ে দেওয়া হলো। ওই নতুন বাজার পর্যন্ত যেতে দেওয়া হয়নি তাদেরকে। এই যে ঠেকিয়ে দেয়া, ভারতের বিরুদ্ধে আমরা অভিযোগ করি যে বাংলাদেশি হাইকমিশনের একেবারে পাশে ভেতরে ঢুকে তারা আন্দোলন করতে পেরেছে। হ্যাঁ, আমরা দোষারোপ করতেই পারি, তাদেরকে ভেতরে ঢুকতে পর্যন্ত দেয়া হলো কেন? ভারতের পুলিশ কেন দেয়া হলো? ওই যে বললাম, ভারতের ক্ষমতাতেই তো আছে হিন্দুত্ববাদী সংগঠন, সুতরাং তারা তাদেরকে ঠিকভাবে দমন করতে পারবে না। কিন্তু বাংলাদেশে তো সেটা কন্ট্রোল করতে হবে। আমি তখন অন্যকে দোষারোপ করতে পারবো যখন আমার দোষ থাকবে না। কিন্তু অন্যও দোষী, আমিও দোষী, তখন কিন্তু আমার অন্যকে শুধুমাত্র দোষারোপ করার রাইটসটা থাকে না। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য উপদেষ্টা খুবই দারুণ একটা কথা বলেছেন যে খাদ্য আমদানিতে রাজনীতি আসবে না, না আসাই উচিত। এটা উচিত। যখন আমি চাল আমদানি করতে চাইবো ভারত থেকে, কিংবা চাল আমদানির জন্য তার উপরে নির্ভরশীল হব, নির্ভরশীলতা নানাভাবে আসতে পারে। আমি দাম কম পেতে পারি, সহজলভ্য হতে পারে, কিংবা কম সময়ের মধ্যে আমদানি করা যায়, সেটা হতে পারে। নানাভাবে একটা নির্ভরশীলতা তৈরি হয়, সেটা পজিটিভভাবেই দেখা উচিত। কিন্তু সেটা অব্যাহত রাখার জন্য চালটা যেন আমার দেশে ভালোভাবে আসে, পেঁয়াজটা যেন ভারত রপ্তানি করে, মসুরের ডালটা যেন রপ্তানি করে, কিংবা আরও যে প্রয়োজনগুলো সেগুলো যেন করে, সেই সম্পর্কটা তো অন্তত মিনিমাম রাখতে হবে। তিনি কি বলছেন? বাংলাদেশে খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের প্রভাব পড়বে না বলে আশা করছেন আলী ইমাম মজুমদার। এই আশাটা খুবই পজিটিভ আশা, কিন্তু এই আশাটা বাস্তবায়নের জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো পুরো দেশ মিলিয়ে, সরকার এবং জনগণ সবাই মিলে আমরা করছি কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই গুরুত্বপূর্ণ ব্যাপারকে ওভারলুক করার কোনো স্কোপ নেই। সচিবালয়ে নিজ দপ্তরে খাদ্য মজুদের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ভারত থেকে খাদ্য আমদানি নিয়ে সাংবাদিকদের দফায় দফায় করা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। ভারত বাংলাদেশে রপ্তানি নিষিদ্ধ করলে কি হতে পারে প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, এগুলো সম্পর্কে আমরা সব সময় পজিটিভ চিন্তা করছি। এই ব্যাপার নিয়ে মার্কেট নিয়ে রাজনীতি বিবেচনা আসবে না, এটাও আমরা মনে করছি। এই যে পজিটিভ কথা, যে সাংবাদিক প্রশ্ন করছেন ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয় তখন কি অবস্থা হবে, আলী ইমাম মজুমদার খুবই পজিটিভভাবে বলেছেন যে এটাকে আমি পজিটিভভাবেই দেখছি, যে এর সঙ্গে রাজনীতি মিশবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কতক্ষণ মিশবে না। এই যে খেলার সঙ্গে রাজনীতি মিশে গেছে, মুস্তাফিজ ইস্যুটা রাজনৈতিক ইস্যু হয়েছে। এই ইস্যুটা কোত্থেকে হলো? এই ইস্যুটা তো দুই দেশ বিরোধী রাজনৈতিক অবস্থান থেকে হলো, এবং রাজনীতি থেকে খেলা আক্রান্ত হলো। তো রাজনীতি থেকে যদি খেলা আক্রান্ত হয়, এরপরে রাজনীতি থেকে খাদ্য রপ্তানি আক্রান্ত হবে না, তার গ্যারেন্টি কোথায়? সুতরাং আমরা বোধহয় যদি ভুল পথে থেকে থাকি, তাহলে পথটা আমাদের ঠিক করে নেওয়া উচিত, এবং কোনোভাবেই শত্রুতা কোনো সমাধান নয়। সরকারের উপদেষ্টা যারা আগ বাড়িয়ে নানা ধরনের তির্যক মন্তব্য করছেন, গোলামির দিন শেষ হয়ে গেছে। এই ভদ্রলোক এর আগে মন্তব্য করেছিলেন ভারতের 21 লাখ নাগরিক বাংলাদেশে চাকরি করে। উপদেষ্টা হওয়ার পরে সেই 21 লাখ নাগরিককে গত 16-17 মাসে তিনি খুঁজে বের করতে পারেননি। তারপরে ঠিকানায় খালেদ মহিউদ্দিনের সঙ্গে টক শোতে তিনি সেটাকে আবার নতুন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে বক্তব্য দেওয়ার সময় অতি আবেগী হয়ে অনেক সংখ্যায়
বলে ফেলি, সেই সংখ্যাটা যে অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যা হবে সেটা তো সবসময় ঠিক নাও হতে পারে, এভাবে তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি সরকারে যখন এসেছেন তখন 21 লাখ অবৈধ ভারতীয় যারা চাকরি করছে বাংলাদেশে, যেটা তিনি বিগত সরকারের সময় অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের সত্যতা তিনি খুঁজে পাচ্ছেন না। সুতরাং আমার মনে হয় যে বক্তব্য দেওয়ার সময় আবেগ কন্ট্রোল করাটা খুব মুশকিল। এই আসিফ নজরুলই যখন বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা কিংবা বঙ্গবন্ধুর জীবনী, অসমাপ্ত আত্মজীবনী, এগুলো নিয়ে যখন একটা টক শোতে, বাংলাভিশনের সম্ভবত একটা টক শোতে আওয়ামী লীগের আমলে প্রশংসা করছিলেন, তিনি বলছিলেন যে আমি পৃথিবীর বহু বই পড়েছি, কিন্তু এত সাহিত্য নির্ভর, এত সাহিত্য মূল্য, এত অসাধারণ বই এবং এত নিরপেক্ষ বই, টেম্পারিং না করার বই আমি জীবনে পড়ি নাই। এর জন্য আমি শেখ হাসিনাকে হাজারবার ধন্যবাদ দিতে চাই। এভাবে এত উৎসাহিত হয়ে, মানে এত বেশি তৈলাক্ত প্রশংসা করেছিলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে সেই আসিফ নজরুল এখন এই সরকারে এসে বঙ্গবন্ধু এই শব্দটাই তো আর অন করতে চান না। তো আমার মনে হয় যে মানে যে বক্তব্যই দেয়া যিনি দেন না কেন, সেই বক্তব্য দেওয়ার সময় একটু বেশি সচেতন হলে হয় কি, পরবর্তীতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় না। যেমন এখন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের আগের ভিডিও এত বেশি ভাইরাল হয় যে আগে কি বলেছিলেন, এখন কি বলছেন। আগে আপনি সবচাইতে গরিব ছিলেন, গ্রামের সব থেকে ভাঙা বাড়িটা আপনার ছিল, মাত্র কয়েক মাসের ব্যবধানে আপনি বলছেন গ্রামের সব থেকে বড় বাড়িটা, কয়েক একর জমির ওপরে নির্মিত বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে এইভাবে, তার মানে আপনি সচেতন থাকছেন না। এটা তো 1757 সাল না, এটা তো পলাশির যুদ্ধের সাল না যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম নেই, এখন ভিডিও কন্টেন্টের ব্যাপার নেই, এখন তো সব কিছু রেকর্ডেড থাকে, সব কিছু রেকর্ডেড থাকে এবং সব কিছু মানে ইতিহাস হয়ে থাকে। যখনই আপনি ইতিহাসের ব্যত্যয় ঘটাবেন তখন আগের ইতিহাসটা আপনাকে এসে খোঁচা দিয়ে বলবে তুমি আগে কি বলেছিলে একটু দেখে নাও তো। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।